হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের আমরা শিখছিলাম অধ্যায় 6। বন্ধুরা, এর আগের পর্বে আমরা 6.1 নিজে করি এখানে 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক সমাধান করেছি। তো এই পর্বে আমরা 73 নম্বর পৃষ্ঠায় 11 এবং 12 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো বন্ধুরা, 11 নম্বর অঙ্কটি আমরা খাতায় তুলেছি। আমরা অঙ্কটি পড়ি। একটি শ্রেণীতে 10টি বেঞ্চ আছে। 6টি বেঞ্চের প্রতিটিতে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে। বাকি 4টি বেঞ্চের প্রতিটিতে 4 জন করে শিক্ষার্থী বসতে পারে। 10টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে? বন্ধুরা, এই অঙ্কে আমাদের বের করতে বলছে যে 10টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে, অর্থাৎ এখানে শিক্ষার্থী বের করতে বলছে। বন্ধুরা, আমাদের শ্রেণীকক্ষে বা শ্রেণীতে কিন্তু বেঞ্চ ছিল 10টি এবং আমাদের বের করতে বলছে 10টি বেঞ্চে কতজন শিক্ষার্থী বসতে পারে। বন্ধুরা, এই 10টি বেঞ্চের 6টি বেঞ্চের প্রতিটিতে অর্থাৎ একটি বেঞ্চে 5 জন করে বসতে পারে। তো এই 10টির 6টি বেঞ্চ বাদ দিলে আর বাকি 4টি বেঞ্চ থাকে। বন্ধুরা দেখো, বাকি 4টি বেঞ্চের তথ্যও কিন্তু এখানে দেয়া আছে। বলা আছে যে বাকি 4টি বেঞ্চের প্রতিটিতে 4 জন করে শিক্ষার্থী বসতে পারে। অর্থাৎ বন্ধুরা, প্রথম দিকে বেঞ্চগুলোতে 5 জন করে শিক্ষার্থী বসতে পারত, পরের দিকের বেঞ্চগুলোতে 4 জন করে শিক্ষার্থী বসতে পারত। আমাদের মোট 10টি বেঞ্চে কতজন শিক্ষার্থী বসতে পারে সেটি আমাদের বের করতে হবে। তাহলে বন্ধুরা দেখো, এই অঙ্কটি আমরা কীভাবে সমাধান করি। আমরা প্রথমে 11 নম্বর দেব, তারপর লিখব একটি বেঞ্চে বসে 5 জন শিক্ষার্থী। বন্ধুরা, তার নিচে আমরা লিখব আমাদের প্রথম দিকে বেঞ্চ ছিল 6টি। তাহলে আমরা লিখব অতএব 6টি বেঞ্চে বসে। বন্ধুরা, একটি বেঞ্চে যদি 5 জন শিক্ষার্থী বসে, 6টি বেঞ্চে অবশ্যই বেশি সংখ্যক শিক্ষার্থী বসবে। আর বেশি মানে হচ্ছে গুণ, আমরা 6কে 5 দ্বারা গুণ করব জন শিক্ষার্থী। এখানে একটি সমান সমান দেব। তো এখানে 530, তাহলে এখানে 30 লিখব, 30 জন শিক্ষার্থী। তাহলে বন্ধুরা, প্রথম 6টি বেঞ্চের শিক্ষার্থী আমরা পেয়ে গেলাম 30 জন। এখন বাকি যে 4টি বেঞ্চ আছে সেই বেঞ্চের শিক্ষার্থী আমরা বের করব। একইভাবে আমরা নিচে লিখব একটি বেঞ্চে বসে 4 জন শিক্ষার্থী। অতএব বন্ধুরা, আমাদের বাকি কিন্তু বেঞ্চ আছে 4টি। তাহলে আমরা একের নিচে লিখব অতএব 4টি বেঞ্চে বসে। বন্ধুরা, আগের মতোই একটি বেঞ্চে 4 জন বসলে 4টি বেঞ্চে অবশ্যই বেশি সংখ্যক শিক্ষার্থী বসবে, তাই এটি গুণ হবে 4 গুণ 4 জন শিক্ষার্থী। এখানে সমান সমান দিয়ে আমরা গুণ করে লিখব 4 4 16, 16 জন শিক্ষার্থী। তাহলে বন্ধুরা, প্রথম 6টি বেঞ্চের শিক্ষার্থী পেলাম 30 জন এবং বাকি 4টি বেঞ্চের শিক্ষার্থী পেলাম 16 জন। আমাদের উত্তর বের করতে বলেছিল যে 10টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে। তাহলে বন্ধুরা, এই 6টি বেঞ্চ এবং 4টি বেঞ্চের শিক্ষার্থী যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 10টি বেঞ্চের শিক্ষার্থী আমরা পেয়ে যাই। বন্ধুরা, আমরা এখানে অতএব দিয়ে লিখব 10টি বেঞ্চে শিক্ষার্থী বসে। এখানে বন্ধুরা আমরা সমান সমান দিয়ে 30 আর 16 যোগ করব। জন।
বন্ধুরা 30 আর 16 যোগ করব। দেখো 0 আর 6 যোগ করলে 6 হয় এবং 3 আর 1 যোগ করলে 4 হয়, তাহলে আমরা পেলাম 46 জন। তাহলে বন্ধুরা 10টি বেঞ্চে মোট 46 জন শিক্ষার্থী বসতে পারে। বন্ধুরা আমরা এখন 12 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো এখানে আছে সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তি থেকে সে রিনাকে 95 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? অর্থাৎ বন্ধুরা এখানে তার কাছে বলতে এই সুকুমারের কাছে কত টাকা অবশিষ্ট থাকে সেটি বের করতে বলছে, অর্থাৎ টাকা বের করতে বলছে আমাদের। বন্ধুরা এমন অঙ্ক কিন্তু এর আগেও আমরা করেছি। তো এখানে দেখো প্রতি মাসে মানে হচ্ছে এক মাসে বৃত্তি পায় 90 টাকা, অতএব 12 মাসে যত টাকা বৃত্তি পাবে সেখান থেকে 95 টাকা রিনাকে দিয়ে দেবে। দিয়ে দিলে টাকা কমে যায় মানে বিয়োগ হয়, তাহলে বিয়োগ করার পর অবশিষ্ট টাকা সুকুমারের কাছে থেকে যাবে। বন্ধুরা এই অঙ্কে প্রথমে আমরা এই প্রতি মাসে যে 90 টাকা বৃত্তি পায় এটি থেকে আমরা 12 মাসে কত টাকা বৃত্তি পাই সেটি আমরা বের করব। তারপরে আমরা রিনাকে যে 95 টাকা দিয়ে দিয়েছে এটি বিয়োগ করব। তাহলে বন্ধুরা আমরা 12 নম্বর দিয়ে অঙ্কটি শুরু করি। আমরা প্রথমে লিখব এক মাসে বৃত্তি পায় 90 টাকা। অতএব আমাদের 12 মাসের বৃত্তির টাকা বের করতে হবে, তাই আমরা নিচে লিখব 12 মাসে বৃত্তি পায়। বন্ধুরা এক মাসে যদি 90 টাকা বৃত্তি পায়, 12 মাসে অবশ্যই বেশি টাকা বৃত্তি পাবে, আর বেশি মানে হচ্ছে গুণ। আমরা এখানে 90 এর সাথে 12 গুণ করব টাকা, তো এখানে সমান সমান দিচ্ছি। বন্ধুরা এই গুণটি তোমরা এই অঙ্কের নিচে করতে পারো অথবা আলাদা কাগজে অথবা প্রশ্নে তোমরা খাতার পিছনেও করতে পারো। বন্ধুরা এই গুণটি বোঝার সুবিধার্থে আমি এই পাশে করছি। আমরা লিখব 90 গুণ 12। প্রথমে বন্ধুরা আমরা 2 এর সাথে 90কে গুণ করব। 0 এর সাথে 2 গুণ করলে 0 হয় এবং 9 দুগুণে 18 হয়। তারপর আমরা 90 এর সাথে 1 গুণ করব। 0 এর সাথে 1 গুণ করলে 0 হয় এবং 9 এর সাথে 1 গুণ করলে 9 হয়। এখন বন্ধুরা আমরা যোগ করব, তো এখানে একটি 0 দিয়ে পূর্ণ করে নিচ্ছি। 0 আর 0 যোগ করলে 0 হয়, 8 আর 0 যোগ করলে 8 হয় এবং 1 আর 9 যোগ করলে 10 হয়। তাহলে বন্ধুরা আমরা গুণফল পেলাম 1080। তাহলে বন্ধুরা এখানে আমরা লিখব 1080 টাকা। অর্থাৎ বন্ধুরা সুকুমার সে এক মাসে 90 টাকা বৃত্তি পায় এবং 12 মাসে অর্থাৎ এক বছরে বৃত্তি পায় 1080 টাকা। বন্ধুরা এই এক বছরের বৃত্তির থেকে সে কিন্তু মাত্র 90 টাকা রিনাকে দিয়ে দিয়েছে। রিনাকে দিয়ে দেওয়ার পর তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে সেটি আমাদের বের করতে হবে। তার জন্য আমরা এখানে লিখব মোট বৃত্তি পায় 1080 টাকা। তার নিচে লিখব রিনাকে দেয়। বন্ধুরা রিনাকে কিন্তু 95 টাকা দিয়েছে, এই 95 ঠিক 80 সোজাসুজি নিচে হবে। টাকার নিচে আমরা ডট ডট দিতে পারি। তারপর আমরা স্কেল দিয়ে সোজা করে একটি দাগ দেব। এখানে আমরা বিয়োগ চিহ্ন দিতে পারি। বন্ধুরা এখানে আমরা লিখতে পারি অতএব অবশিষ্ট থাকে। বন্ধুরা আমরা বিয়োগ করি, শূন্যের থেকে যদি 5 বিয়োগ করি, শূন্যকে আমরা 10 ধরবো, 10-এর থেকে 5 বিয়োগ করলে 5 হয়। শূন্যকে 10 ধরার কারণে হাতে 1 আছে, সেই 1 9-এর সাথে যোগ করলে 10 হয়।
বন্ধুরা উপরে ছোট সংখ্যা আছে 8, 8কে আমরা 18 ধরবো। 18 থেকে 10 বিয়োগ করলে 8 থাকে। 8কে 18 ধরার কারণে হাতে 1 আছে, তখন এই শূন্যের থেকে 1 বিয়োগ করব, কিন্তু শূন্য ছোট তাই শূন্যকে আমরা 10 ধরবো। 10-এর থেকে 1 বিয়োগ করলে 9 হয়। বন্ধুরা এখানে শূন্যকে 10 ধরার কারণে হাতে আমাদের 1 ছিল, এই 1 থেকে হাতের 1 বিয়োগ করলে 0 হয়। আমাদের 0 প্রথমে লেখার প্রয়োজন নেই, তাহলে অতএব অবশিষ্ট থাকে 985 টাকা। বন্ধুরা তোমরা উত্তর লিখতে পারো 985 টাকা। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো সমাধান করব। ভালো থেকো তোমরা।